আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে আমরা মহাকর্ষ, অভিকর্ষ প্লাস পর্যাবৃত্ত গতি এই দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এখানে বিগত বছরগুলোতে যে টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করবো, পাশাপাশি ওই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে দিব যেন পরবর্তীতে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অনায়াসে সলভ করে আসতে পারো। তো ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? তো আমরা ক্লাসের লেকচার লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবা, ঠিক আছে? আর একটা বিষয়, যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ প্লাস এক্সাম ব্যাচে তোমরা যারা এখন ভর্তি হও না, মূলত এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচটাই, এখানে আমরা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো তোমাদের দিচ্ছি। তো যারা এখনো এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এখানে অনেকগুলো এক্সাম হয়ে গেছে। তুমি এনরোল করা মাত্রই প্রথম থেকে দিতে পারবা। আর প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কিন্তু মে মাসটাই থাকবে, জুন মাসে দেখালো হুট করে ডেট দিয়ে দিবে, তখন তোমার একটু প্রিপারেশন একটা প্রবলেম হয়ে যাবে। তো যারা রিভিশন দিচ্ছ বা এখানে টপ করতে চাও, তারা এখন থেকে পড়াশোনা ভালো করে শুরু করো। আর যারা এখন এক্সাম ব্যাচে ভর্তি হও না, দ্রুত ভর্তি হয়ে যাবা। তো দেখো, প্রথম যে প্রশ্নটা, এটা তোমার মহাকর্ষ বিকর্ষ থেকে 24-25 সেশন, অর্থাৎ গত বছর আসছে, রিসেন্ট ইয়ারে। তো এখানে দেখো প্রশ্নটা তোমার কি বলছে, যে কোনো একটা গ্রহের অভিকর্ষ ত্বরণ g/5। একটা গ্রহ তোমাকে দেওয়া আছে, তো এখানে অভিকর্ষ ত্বরণ কত? g/5। এটা হচ্ছে আননোন একটা গ্রহ, ঠিক আছে? এবার দেখো, পৃথিবী হতে 558 নিউটন ওজনের একটি বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুটি কত ওজন হারাবে? তাহলে পৃথিবীতে যে বস্তুটা আছে ওটার ওজন হচ্ছে 588 নিউটন। এবার এটাকে আমি এই যে g/5 ত্বরণ বিশিষ্ট একটা গ্রহ নিয়ে গেলাম, তাহলে সেখানে ওজনটা কতটুকু হারাবে? দেখো, এখানে ত্বরণ কত? g/5, মানে কি পৃথিবীর ত্বরণ থেকে ওখানে ত্বরণটা কম, তাহলে অবশ্যই ওজনটাও কম হবে। কতটুকু ওজন কম হবে এটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তো দেখো, ওজন w, এটা সমান আমরা কি জানি? mg। এটা সমান আমরা কি জানি? mg। এটা তো আমরা জানি, তাই না? তো আমাদের এখানে w ড্যাশ, এটা হচ্ছে আমাদের গ্রহে, এটা হচ্ছে আমাদের অন্য গ্রহে, ঠিক আছে? এটা আমরা ধরলাম যে অন্য গ্রহে ওজন, অন্য গ্রহে ওজন। ওকে, তাহলে আমরা ডাব্লিউ ড্যাশটা বের করব। এবার কতটুকু পরিবর্তন হবে ডেল ডাব্লিউ, এটা কত হবে? ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ, ঠিক আছে? এটা আমার রেজাল্টটা বের করতে হবে। তো চলো আমরা বের করি। তো যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তো আমরা খুব সহজে কিন্তু লিখতে পারি এম ডাব্লিউ ড্যাশ ডিভাইড বাই ডাব্লিউ, এটা সমান সমান কি লেখা যায়? দেখো উপরে কি হচ্ছে, এম জি ড্যাশ, এম ড্যাশ জি ড্যাশ। আচ্ছা, ভরটা তো এখানে সেম থাকবে, ঠিক আছে? ভরটা তোমার এখানে সেম থাকবে। তো এম জি ড্যাশ, যেহেতু বস্তুটা ফিক্স, তো বস্তুর ভর তুমি যেখানে নিয়ে যাও না কেন, বস্তুর ভরটা কি? কনস্ট্যান্ট। ডিভাইড বাই দেখো এম জি, ঠিক আছে? এম জি। তো এটা দেখলাম। তো এখান থেকে দেখো আমরা এম কাটা যায়, যেহেতু এখানে ভর তোমার দেওয়া নাই আর ভরটা লাগবেও না, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা ডাব্লিউ ড্যাশ, যেটা হচ্ছে ওই গ্রহে ওজন, এটা কত হবে? ডাব্লিউ ড্যাশ এগুলো কত? জি ড্যাশ ডিভাইড বাই জি ইন্টু হচ্ছে ডাব্লিউ। তো এবার ভ্যালুটা বসাও। দেখো জি ড্যাশ কি বলছে? জি ড্যাশ হচ্ছে g/5। তার মানে এখানে আমরা কি করব? g/5 করবো, আর নিচে দেখো জি। এই যে কাটা গেল, তার সাথে দেখো ডাব্লিউ এর মান কত? 588 নিউটন। তার মানে দেখো 1/5, 588 উপরে আছে, তাহলে এটা কি হবে? 588 ডিভাইড বাই 5, ঠিক আছে? তো এটা আমরা ভাগ করব, চলো ভাগ করে এই পাশে। এটা 5 দিয়ে ভাগ করে দাও 588 কে, 588 কে সিম্পলি ভাগ করবা। দেখো এখানে কত? 55, 11 বার দিলে 55 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 55 দিলাম, ভাগ করলাম, দেখো বিয়োগ করো, 3 38। তো 38 এর মধ্যে 5 কয়বার যায়? আমরা 5 7 35 লিখতে পারি। 5 8 40, বেশি হয়ে যাচ্ছে, না 7 দিয়ে দিব। 5 7 35, তাহলে দেখো এখানে 35 হইলো। এখানে বিয়োগ করো, 8 থেকে 5 বাদ দাও, 3 থাকে, ঠিক আছে? তো যেহেতু 3 দিয়ে আমি ভাগ করতে পারতেছি না, মানে 3 কে 5 দিয়ে ভাগ করতে পারতেছি না, তাহলে আমরা কি নেবো? এখানে একটা শূন্য নিব, ঠিক আছে? তাহলে যদি শূন্য নেই, তাহলে এখানে একটা দশমিক চলে আসবে। এবার দেখো 30 কে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 ছক 30 হয়, তাহলে এখানে 6 দিলেই এই যে 30 মিলে গেল, নিশ্চয় বিভাজ্য হয়ে গেল। তাহলে দেখো 117.6 নিউটন। তাহলে এখানে কত পেলাম আমরা? 117.6 নিউটন হচ্ছে আমাদের এই যে যেই গ্রহের কথা বলছে g/5, ওই ধরনের ওজন, ঠিক আছে? তাহলে গ্রহের ওজনটা পেয়ে গেলাম। এবার আমরা আসবো কতটুকু ওজন হারাবে, তাহলে এটা ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ করতে হবে। তো পৃথিবীতে ওজন কত ছিল? 588 মাইনাস দেখো 117.6, জাস্ট বিয়োগ করে দাও সিম্পলি, তাহলে তুমি এখানে অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে? অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো আমরা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এখানে প্রায় 470 মতন আসতেছে, 470। আর এখানে তোমার হচ্ছে দশমিক, তাহলে এখানে 4 হবে, এত নিউটন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা দেওয়া আছে দেখো ডি নাম্বারে দেওয়া আছে, ডি নাম্বারে দেওয়া আছে। তো এইভাবে ওজন হারাবে এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সলভ করতে পারবো খুব সহজেই। ডাব্লিউ ড্যাশ বাই ডাব্লিউ ইকুয়াল কত হবে? এম জি ড্যাশ ডিভাইড বাই এম জি। যেহেতু আমাদের ভরটা কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণটা পরিবর্তন হয়েছে, এই জন্য কি আমরা দুইটার অনুপাত থেকে দেখো ইজিলি বের করছি, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্নে যাই আমরা। দেখো এখানে মূলত একটাই প্রশ্ন আসছিল গত বছর, এরপর আমরা 7 কলেজের যে 23-24 সেশনের প্রশ্নটা দেখি। তো বলছে দেখো, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে কোন একটা বিন্দুতে কোন বস্তুর মহাকর্ষ বিভব কত? দেখো এই যে মহাকর্ষ ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ক্ষেত্র, ঠিক আছে? তো মহাকর্ষ ক্ষেত্রের বাইরে আসলেই এখানে বিন্দুটা কিন্তু অসীম, এটাই কিন্তু অসীম, ঠিক আছে? অসীম মানে কি, আমরা বলি না অসীম থেকে কোন একটা বিন্দু তুমি মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যতটুকু কাজ লাগে সেটাই মূলত বিভব। তো এই যে ক্ষেত্র, আমাদের যে ক্ষেত্রটা, মহাকর্ষ ক্ষেত্র আছে, এর বাইরে যে কোনো বিন্দুটা আছে অসীম, যে কোনো বিন্দুটা আছে অসীম। এবং অসীমে তোমার বিভবটা কত? বিভবটা হচ্ছে সর্বোচ্চ।
বিভবটা কত, বিভবটা হচ্ছে সর্বোচ্চ এবং যার মান হচ্ছে 0। তাহলে অসীমে যদি যায়, অসীমে মানে মহাকর্ষ পৃষ্ঠ যেটা আছে, সরি ক্ষেত্র, ক্ষেত্র যেটা আছে মহাকর্ষ ক্ষেত্র, তার বাইরে যে কোনো একটা বিন্দু সেটা হচ্ছে অসীম, যে কোনো বিন্দু হচ্ছে অসীম, এবং অসীমে তোমার হচ্ছে বিভবটা থাকে সর্বোচ্চ, যেটা হচ্ছে পজিটিভ। তুমি দেখবা যে যখন ভিতরের দিকে আসে তখন কি নেগেটিভ থাকে না, ভি এর মানটা কি আসে নেগেটিভ থাকে, তার মানে মানটা কি কম, নেগেটিভ, ঋণাত্মক। তার থেকে তো জিরো তো অবশ্যই বড়, সর্বোচ্চ মান ধরো পজিটিভের দিকে গেলে সর্বোচ্চ। তাহলে এখানে মাইনাসের জন্য দেখো ভিতরের দিকে আসতেছে তখন কি বিভব হয় নেগেটিভ, ঠিক আছে, বিভব হয় কি নেগেটিভ, কারণ তোমার এখানে বিপরীতে মহাকর্ষ ক্ষেত্রের বিপরীত দিকে কাজ করতে হয়, বিপরীত দিকে কাজ করতে হয়, ঠিক আছে, বলের বিরুদ্ধে যখন কাজ করি তখন কি হয়, নেগেটিভ হয়ে যায় না। আর এখানে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে গেলেই সেটা হচ্ছে অসীম। তোমাকে অনেক সময় বলবে যে এই যে বিভবের ক্ষেত্রে অসীমটা কি, অসীমটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুই অসীম, আর অসীমে বিভবটা থাকে সর্বোচ্চ, যার মান হচ্ছে 0। তাহলে অ্যান্সারটা কত, এই যে এ নাম্বারটা সর্বোচ্চ। এরপর আসো নেক্সট কোশ্চেন, তোমাকে বলছে পৃথিবী কেন্দ্র থেকে r/4, দেখো মাথায় রাখবা তোমার কিন্তু কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক সময় তোমাকে দেওয়া থাকবে পৃথিবীর পৃষ্ঠ আর এখানে দেওয়া থাকে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে, পৃথিবীর কি কেন্দ্র মাথায় রাখবা, কি বলছে কেন্দ্র থেকে। তাহলে দেখো কেন্দ্র থেকে যদি বলে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে r/4, তার মানে কি এখানে না এখানে একটা বিন্দু তো। আচ্ছা দেখো তো এটা পৃথিবীর ভিতরে না বাইরে, আচ্ছা এটা পৃথিবীর ভিতরে নাকি বাইরে বলো তো। এটা আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুটা এখানে r/4 দূরত্বে, কেন্দ্র থেকে r/4 দূরত্বে, তাহলে এটা কি অবশ্যই অভ্যন্তরে না, পৃথিবীর অভ্যন্তরে। তো আমরা পৃথিবীর অভ্যন্তরে যে জি বের করার সূত্র কি জানি, পৃথিবীর অভ্যন্তরে দেখো জিডি, এটা সমান আমরা কি জানতাম যে এটা সমান হচ্ছে 1 - d/r ইনটু হচ্ছে জি, পৃথিবীতে আমাদের যে অভিকর্ষের ত্বরণটা, ঠিক আছে। কিভাবে বুঝলাম, যদি বলতো পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে তাহলে পৃথিবীর বাইরে হইতো, পৃথিবীর বাইরে হইতো। আর যেহেতু বলছে পৃথিবীর কেন্দ্র থেকে, তার মানে পৃথিবীর অভ্যন্তরে, তো সূত্র ধরতে গেলে কিন্তু অনেকে ভুল করে আসতো, ঠিক আছে। তো মাথায় রাখবা কেন্দ্র থেকে বললে r/4 মানে কি ব্যাসার্ধ থেকে ছোট দূরত্ব, তাহলে অভ্যন্তরে বিন্দুটা আছে, তাহলে অভ্যন্তরের সূত্র কি 1 - d/r, যেখানে ডি, এই ডি সমান সমান তোমাকে দেওয়া আছে r/4, ঠিক আছে। তো ওইখানে মূলত অভিকর্ষ ত্বরণের কত শতাংশ আর কি আছে, ঠিক আছে, অর্থাৎ জি/জি ড্যাশ করে পার্সেন্টেজ বের করতে হবে, এটাই মূলত তোমাকে বের করতে হবে কত শতাংশ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর তুলনায় কত শতাংশ, ঠিক আছে। আচ্ছা বের করো, এখানে দেখো 1 - d এর মানটা কত পেলাম, r/4/r, তো এই আর এ আর কাটা যাবে, ইনটু দেখো জি, তাহলে দেখো এখানে আর নিচে চলে আসবে, তার মানে 1 মাইনাস হচ্ছে 1/4, ঠিক আছে, এখানে জি, তাহলে দেখো লসাগু করলে 4 হয়, 4 একে 4 মাইনাস 1, তার মানে 3/4, 3/4 ইনটু জি, তাহলে তুমি এখানে জি ডি পাইলা, ঠিক আছে, এটা হচ্ছে গভীরতাতে ত্বরণ, এটা হচ্ছে জি। তাহলে এখানে আমরা তো মূলত শতকরা কতটুকু বের করতে হবে, শতকরা, তো শতকরা হিসাব করতে হবে, তো শতকরা হিসাব করবো কিভাবে, দেখো তো এই যে আমাদের জিডি ডিভাইড বাই জি, ঠিক আছে, এটার সাথে কত হবে, এই যে 100%, এটা মূলত আমাদের শতকরা হিসাব কতটুকু বাড়ছে বা কমছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দেখো জিডি বাই জি এটা সমান কত আসছে 3/4 না, তাহলে এই যে 3/4 গুণ হচ্ছে 100, তার মানে দেখো কাটাকাটি করে এটা কাটলে কত থাকে 25 থাকে, 3% কত 75, তার মানে এই যে 75% তোমার ত্বরণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের কত শতাংশ হবে, আমাদের r/4 দূরত্বে, কেন্দ্র থেকে r/4 দূরত্বে যে অভিকর্ষ ত্বরণটা ওইটা পৃথিবীর পৃষ্ঠের কত গুণ 75%, পৃথিবী পৃষ্ঠের 75%, ঠিক আছে। তো এইটাই আলটিমেটলি বের করতে বলছে তোমাকে, তো আমাদের উত্তরটা কোনটা, উত্তরটা হচ্ছে যে 75%, ঠিক আছে। তো এইভাবে প্রশ্নগুলো দেওয়া থাকলে একটু ভালো করে পড়বা যে কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে নাকি পৃষ্ঠ থেকে দূরত্ব দেওয়া আছে, যদি পৃষ্ঠ থেকে দূরত্ব দেওয়া থাকে তাহলে উচ্চতা সূত্র অ্যাপ্লাই করব, আর যদি কেন্দ্র থেকে বলে তাহলে অভ্যন্তরে যেহেতু আছে তাহলে আমরা কি করব অভ্যন্তরীণ সূত্রটা বের করব, ঠিক আছে। দেন আমরা কি করব, যেহেতু তোমার তুলনা করতে বলছে কার সাথে, অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবী পৃষ্ঠের, তো যার সাথে তুলনা করতে বলে সেটার সময় নিচে হবে যার সাপেক্ষে, ঠিক আছে, যার সাপেক্ষে সেটা নিচে বসে, আর উপরে হচ্ছে যারটা বের করতে হবে, জিডি বাই জি ইন্টু 100%, এটা বের করতে হবে, মান বসাই দিল, কাজ শেষ। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, এখানে তোমাকে নেক্সট কোশ্চেন বলছে, দেখো কোন গ্রহের গতি সম্পর্কিত কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশি সংরক্ষিত হয়। তো কেপলার মতো তিনটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার উপবৃত্তাকার পথের সূত্র, ঠিক আছে, উপবৃত্তাকার পথের সূত্র, আর 2 নাম্বারটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, 2 নাম্বারটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এটাই মূলত এই প্রশ্ন আসে দ্বিতীয় সূত্র। 3 নম্বর যে সূত্র সেটা হচ্ছে পর্যায়কালের সূত্র, ঠিক আছে, পর্যায়কালের সূত্র টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউ, ঠিক আছে। তো এই সূত্রটা অনেক সময় চলে আসে তোমার পরীক্ষাতে। তো ক্ষেত্রফলের যে সূত্রটা এখানে মূলত তোমাদের আসে দ্বিতীয় সূত্র, যে কোন ভৌত রাশিটা স্কিতে, যেহেতু বৃত্তাকার পথ, তো বৃত্তাকার পথে এখানে তো রৈখিক ভরবেগ থাকে প্লাস কৌণিক ভরবেগও এখানে তুমি পাবা, ঠিক আছে। তো আমাদের যে ক্ষেত্রফলের যে সূত্রটা থাকে সেখানে মূলত আমাদের যে কৌণিক ভরবেগটা, এই যে কৌণিক ভরবেগ এল, এটা মূলত কি থাকে বলতো সংরক্ষিত থাকে, ঠিক আছে, সংরক্ষিত থাকে। তো এল এটা সমান সমান এই যে এম ভি আর, এটা লিখতে পারো। তো এটা কি থাকে, এটা তোমার সংরক্ষিত থাকে, ঠিক আছে। তাহলে বৃত্তাকার পথে বা আমাদের যে মূলত এটা তো উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না, ঘুরতেছে। তো উপবৃত্তাকার পথে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে দ্বিতীয় সূত্রটা, তো এটা মূলত কি কৌণিক ভরবেগের
সংরক্ষিত নিত্যতা মেনে চলে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত হবে, বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এটা মাথায় রাখবা, এখানে তোমার হয় ক্ষেত্রফলের সূত্র বলে দিবে অথবা দ্বিতীয় সূত্র বলে দিবে, দুই ভাবে আসতে পারে প্রশ্ন। যে কেপলারের যে একটা দ্বিতীয় যে সূত্রটা আছে ওটা তোমার লিখে দিল, ঠিক আছে, ক্ষেত্রফলের যে সূত্রটা ওটা লিখলো, বলবে যে এই সূত্রটা নিচের কোন নিত্যতা মেনে চলে। তো নিত্যতা মানে কি, সংরক্ষণশীলতা, সেটা কার, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা মেনে চলে। এরপরে আসো দেখো, একটি কৃত্রিম উপগ্রহের বৃত্তাকার কক্ষপথে, একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করতেছে। তাহলে এর প্রদক্ষিণ বেগ, এর যে প্রদক্ষিণ বেগটা সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তি বেগের অর্ধেক, পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তি বেগের অর্ধেক। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তি বেগ ভি, এটা সমান আমরা কি জানি, দেখো √2gm ডিভাইড বাই আর, ঠিক আছে। তো এটা গেল মুক্তিবেগ। তো এই যে একটা গ্রহ, ঠিক আছে, এই যে গ্রহর একটা তোমার হচ্ছে কি আছে, এই দূরত্বে মনে করো একটা উপগ্রহ আছে, এই উপগ্রহটা যেই বেগে ঘুরতেছে, ভি বেগে ঘুরতেছে, এই ভি বেগটা কি হচ্ছে, এই ভি বেগটা হচ্ছে মূলত মুক্তিবেগের অর্ধেক, মুক্তিবেগের অর্ধেক। তাহলে এই যে ভি বেগটা কি হবে, মুক্তিবেগের অর্ধেক। তাহলে ভি এটা সমান সমান কি লেখা যায়, ভিই ডিভাইড বাই 2, এসকেপ ভেলোসিটির অর্ধেক, ঠিক আছে, এটা বুঝছো। এবার বলছে পৃথিবীর গড় ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ব্যাসার্ধটা আমরা কি ধরছি, পৃথিবীর ব্যাসার্ধটা আমরা আর ধরে নিছি, যদি আর হয় তাহলে উপগ্রহটি কতটুকু উচ্চতা আছে, মানে যে এইচ এর মানটা তোমাকে বের করতে বলছে, পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা আছে এটা বের করতে বলছে। তাহলে শর্ত দেয়া আছে কি, যে যেই বেগে উপগ্রহটা ঘুরতেছে তার বেগ হচ্ছে ভি, এবং এই ভিটা হচ্ছে আমাদের স্কেপ ভেলোসিটি বা মুক্তি বেগের অর্ধেক, ঠিক আছে, এটা একটা মেইন শর্ত। এরপরে তোমাকে বলছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কতটুকু উচ্চতায় আছে, কতটুকু উচ্চতায় আছে। তো নরমালি আমাদের যে উপগ্রহের বেগ ভি, এটা সমান আমরা কি জানি, √gm ডিভাইড বাই আর প্লাস এইচ, ঠিক আছে, এটা সূত্র ভাই, এটা হচ্ছে সূত্র উপগ্রহের ক্ষেত্রে কত বেগে চলতেছে, এটা ভি হচ্ছে √gm বাই আর প্লাস এইচ, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এই পাশে 2 লেখা যায় না, তাহলে আমরা ভিই এটা সমান সমান কি লিখতে পারি, 2v, এটা তো লিখতে পারি, তাই না, এটা বুঝতো। এবার জাস্ট সূত্রগুলো বসাও, স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগের সূত্র কি হচ্ছে, √2gm ডিভাইড বাই আর, ঠিক আছে। এই পাশে দেখো কি লেখা যায়, 2 ইন্টু √gm ডিভাইড বাই আর প্লাস এস, ঠিক আছে। তাহলে আমরা উভয়পক্ষে কি করবো, স্কোয়ার করে দিব। তো উভয়পক্ষে যদি স্কোয়ার করে দাও তাহলে কি থাকতে যায়, এখানে তোমার 2gm থাকতেছে ডিভাইড বাই আর থাকছে, এখানে তোমার 4 ইন্টু gm ডিভাইড বাই আর প্লাস এস। দেখো এখানে gm কাটা গেল, উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে এটা কাটলে 2 থাকে, ঠিক আছে। তো এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে আর আর গুণ করা। আচ্ছা অবশিষ্ট কি কি থাকলো, দেখো তো অবশিষ্ট কি কি আছে, এখানে তোমার 1 বাই আর আছে, আর এখানে তোমার হচ্ছে 2 ইন্টু তোমার হচ্ছে 1 ডিভাইড বাই আর প্লাস এইচ আছে। তো আর আর গুণ করে দাও, আর আর গুণ করলে তোমার কাজ শেষ। দেখো আর প্লাস এইচ এবার হলো 2 এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে তোমার থাকলো এই পাশে দেখো আর প্লাস এইচ, আর এই পাশে থাকলো হচ্ছে 2r, ঠিক আছে, 2r। তাহলে এইচ সমান সমান কত হচ্ছে, এইচ সমান সমান হচ্ছে 2r মাইনাস আর ইকুয়াল কত হচ্ছে আর। অতএব দেখো এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা হবে হচ্ছে আমাদের আর এর সমান, এইচ এর মানটা কত হবে, আর এর সমান। মূলত এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা দেওয়া আছে দেখো বি নাম্বার, ঠিক আছে। তো এইভাবে খুবই সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে দিয়ে দিল যে বেগটা কি হবে, স্কেপ ভেলোসিটির অর্ধেক হলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কত উচ্চতায় মূলত ছিল, এইচ এর মানটা বের করতে হবে। জাস্ট মানটা বসাই দিছি, উভয়পক্ষে স্কোয়ার করে আর আর গুণ করে কাজ শেষ, ঠিক আছে। খুবই সহজ একটা প্রশ্ন, প্রশ্ন দেখতে একটু কঠিন লাগতে পারে বাট খুবই সহজ। এরপর আসো নেক্সট কোশ্চেন, মুক্তিবেগের রাশিমালা কত। তো স্কেপ ভেলোসিটির সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা কত ছিল, √2gm ডিভাইড বাই আর অথবা √2gr, ঠিক আছে। তো অ্যানসার কত দেখো তো, √2gr দেওয়া আছে বি নাম্বারে, ডি নাম্বার। এবার দেখো পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তোমাকে যে দেওয়া আছে, পৃথিবীর পৃষ্ঠে কোথায়, পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য জি দেওয়া আছে। এবার কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব, একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ কয় গুণ হচ্ছে, ব্যাসার্ধ তোমার দ্বিগুণ হয়, তবে ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত। মহাকর্ষীয় এখানে তোমার কি বলছে, ঘনত্ব যেটা আছে, ঘনত্ব পি রো, এটা সমান সমান কি রো, পৃথিবীর যে তোমার ঘনত্ব ওইটা হচ্ছে এ একটা গ্রহ মনে করো, ওই গ্রহের ঘনত্ব সেম। কিন্তু ব্যাসার্ধের যে কথা বলছে, আমাদের যে অজানা গ্রহটা, ওই অজানা গ্রহের একটা কাল্পনিক গ্রহ, ওই গ্রহের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, পৃথিবীর ব্যাসার্ধের কি হবে, পৃথিবীর ব্যাসার্ধের মূলত এখানে দ্বিগুণ, ঠিক আছে। এই কন্ডিশন যদি হয় তাহলে আমাদের এই গ্রহের যে অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে আমাদের পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের কত গুণ, এটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো জি সমান সমান কি জানি, জি এটা সমান অভিকর্ষ ত্বরণ কত হবে, gm ডিভাইড বাই আর স্কয়ার, ঠিক আছে। তো এখানে যদি হচ্ছে আমাদের ভরটা না দেওয়া থাকে, ঠিক আছে, পৃথিবীর ভরটা যদি আমরা ঘনত্ব দিয়ে প্রকাশ করি তাহলে কি জানি, দেখো আমাদের রো, ঠিক আছে, এখানে দেখো আমরা রো সমান সমান কি জানি, রো এটা সমান সমান কত, এম বাই ভি। তাহলে এম সমান সমান কত হবে, এম সমান হবে রো ভি। এবার দেখো পৃথিবীর যে আয়তন, এটা একটা গোলক না, তাহলে এটা কি হবে 4/3
পাই আর কিউব রো। এটা মূলত পৃথিবীর আমাদের ভর পাইলাম। তো ভরের সূত্র এখানে যদি বসায় দাও তাহলে দেখো কি থাকে 4/3 পাই আর কিউব রো ডিভাইড বাই আর স্কয়ার। তো এটা থেকে কাটো তাহলে শুধুমাত্র একটা আর থাকে, তাহলে জি এর মানটা কত থাকে 4/3 পাই পাই আর ইনটু রো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জি এর মান। এইটা মূলত কন্ডিশন তোমাকে দিয়েছে। তো তোমাকে বলছে যে জাস্ট আমরা কি করলাম, ব্যাসার্ধটা দ্বিগুণ করছি, ঘনত্ব সেম আছে। তাহলে এখানে দেখো আমরা জি অফ এ ডিভাইড বাই জি, এটা সমান সমান কি লিখতে পারি, আমরা কি করলাম জাস্ট দেখো এখানে কনস্ট্যান্ট কি 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এখানে রোটাও কনস্ট্যান্ট, কারণ রো আমরা সেম রাখছি, দেখো ঘনত্ব সেম রাখছি। বলছে কি পৃথিবীর ঘনত্ব এবং ওই গ্রহের ঘনত্ব সেম। তাহলে দেখো জি অফ এ সমান সমান কি লিখতে পারি 4/3 পাই আর, দেখো আর কত হবে, আর হচ্ছে দ্বিগুণ, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এই যে আমরা জি অফ এ, তার মানে কি এ গ্রহের ব্যাসার্ধ, তাহলে এখানে কি হবে 2r, এখানে হবে 2r, দ্বিগুণের কথা বলছে, রো তো সেম আছে, রো সেম আছে। তো সেম ভাবে দেখো 4/3 পাই আর এটাও রো, তাহলে দেখো 4/3 পাই 4/3 পাই কাটা গেল, রো রো কাটা গেল, আর আর কাটা গেল, তাহলে এই পাশে থাকলো কি শুধুমাত্র 2 না, আর এই পাশে দেখো জি অফ এ বাই হচ্ছে জি। অতএব দেখো জি অফ এ মানে কাল্পনিক যে গ্রহ তার অভিকর্ষ স্থান কত হচ্ছে 2g। ঠিক আছে, তো এটাই মূলত আমাদের উত্তর, যে আমাদের কাল্পনিক যে গ্রহটা আছে ওইখানে অভিকর্ষ স্থানটা কত হবে পৃথিবীর তুলনায় 2g বা দ্বিগুণ হবে, এই যে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমাদের সূত্র থেকে খুব সহজে মানগুলা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু টেনে দেখে বলো, বুঝতে পারবা। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, কেপলারের আবর্তন কালের যে সূত্র বা পর্যায়কালের সূত্র, আবর্তন কালের সূত্র বা পর্যায়কালের সূত্র, কিছুক্ষণ আগে আমরা বললাম যে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, তো এটা মূলত আমাদের আবর্তন কালের সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো সূত্রটা এভাবে না থাকতে পারে, আবার কি উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে দেখো এখানে টি থাকে প্রপোর্শনাল টু আর 3/2, এটাও লেখা যায়, আর 3/2 এটাও লেখা যায়। তো এটা হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, অনেক সময় তোমাকে টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব দিল না, না দিক পেলো উভয় পক্ষে আমি রুট করলাম, রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে এই পাশে স্কয়ারটা উঠে গেল, তাহলে তুমি এখানে কি লিখতে পারো টি প্রপোর্শনাল টু আর এই যে 3/2। ঠিক আছে, আচ্ছা।